আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো রোগীর মৃত্যুকে কেন্দ্র করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে উত্তেজনা। ফের করিমগঞ্জ সিভিল হাসপাতালে উত্তেজনা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর। শনিবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সোমনাথ বণিক নামে মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু ঘটেছে। তারা সোমনাথের মৃত্যুর জন্য দায়ী করছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর বুরহানুদ্দিন চৌধুরীকে। এক সময় হাসপাতাল চত্বরে মৃত যুবকের পরিবারের সদস্যরা উত্তেজিত হলে হাসপাতালে ছুটে আসেন ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় চিকিৎসকের কোনো মন্তব্য জানা যায়নি। অপরদিকে পর্যটকদের নিয়ে মেঘালয়ে আসামের যানবাহন প্রবেশে ফের বাধা। দ্রুত সমস্যার সমাধানের দাবি আশু কেএসইউর। পাহাড়, ঝর্ণা, জলপ্রপাতের টানে দেশি বিদেশি পর্যটকরা বছরের বেশিরভাগ সময় ভিড় করেন আসামের প্রতিবেশী রাজ্য মেঘালয়ে। পর্যটক থেকেই বেশিরভাগ রাজস্ব সংগ্রহ হয় সেই রাজ্যের। কিন্তু আসামের যানবাহনে পর্যটকদের মেঘালয়ে প্রবেশ নিয়ে ফের একবার দল সংগঠনের সঙ্গে আসামের ট্যুরিস্ট ট্যাক্সি সংস্থার টানাপোড়েন শুরু হয়েছে। বাধ্য হয়ে 70% হোটেলের বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মেঘালয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছে সে দেশের সরকার। এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে না পারলে ভেঙে পড়তে পারে মেঘালয়ের অর্থনীতি। এদিকে মেঘালয় আসামের ট্যুরিস্ট ট্যাক্সি যাতায়াতে বাধা দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সারা আসাম ছাত্র সংস্থা ও খাসি ছাত্র সংস্থা। এই সমস্যার সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে মেঘালয়ের পর্যটন শিল্প, সতর্ক করে দিয়েছে দুই ছাত্র সংস্থা। আশুর সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়া বলেছেন, দীর্ঘদিন ধরে আসাম ও মেঘালয়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। দুই রাজ্যের মধ্যে এই সম্পর্ক বজায় থাকা দরকার। জানা গেছে, শুক্রবার মেঘালয় প্রবেশের আগে আসামের রেজিস্ট্রেশন থাকা যানবাহন আটকে দেয় HYNF নামের সংগঠন। গরমের মধ্যে কয়েক ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় বহু পর্যটককে। অনেকেই বাধ্য হয়ে চেরাপুঞ্জির রাস্তা থেকে ফিরে আসেন। বাতিল করা হয় আগে থেকে বুকিং করে রাখা হোটেল। ফলে লোকসানের মুখে পড়েছেন মেঘালয়ের হোটেল ব্যবসায়ীরা। পরিস্থিতি ঠিক না হওয়ায় শনিবারও 70% পর্যটন স্থলের হোটেল বাতিল করে দেন পর্যটকরা। এদিকে এই ঘটনা নিয়ে শনিবার আশু ও কেএসইউ এক বৈঠকে মিলিত হয়। উত্তর পূর্ব ছাত্র সংস্থার উদ্যোগে খাসি ছাত্র সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, শুক্রবার আসাম থেকে পর্যটক নিয়ে মেঘালয়ে যাওয়া যানবাহন আটকে দেওয়ার কোনো তথ্য নেই তাদের কাছে। আসামের যানবাহনে মেঘালয় ঘুরে আসতে পারেন পর্যটকরা, জানান তারা। আশুর সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়া সাংবাদিক বৈঠকে বলেন, মেঘালয়ের কিছু স্থান পর্যটন স্থল হিসেবে সুখ্যাতি রয়েছে। তারই টানে দেশি বিদেশি পর্যটক মেঘালয়ে আসেন। পর্যটকই হলো মেঘালয় সরকারের আয়ের মূল উৎস। পর্যটন থেকে 70% রাজস্ব সংগ্রহ হয় সে রাজ্যের। তিনি আরও জানান, এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও বহুবার মেঘালয় আসামের রেজিস্ট্রেশন থাকা গাড়ি প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন দাবি তুলেছে পর্যটন স্থলে মেঘালয়ের গাড়ি নিয়ে যাওয়ার। এ নিয়ে মেঘালয় সরকারের কাছে বিভিন্ন দল সংগঠন ও আসামের ছাত্র সংস্থা প্রতিবাদ করেছে। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও শুক্রবার একটি অখ্যাত সংগঠন HYNF এর মেঘালয়ের পর্যটন স্থলে প্রবেশ করতে বাধা দেন আসামের রেজিস্ট্রেশন থাকা যানবাহনকে। তাদের একই দাবি, মেঘালয়ের পর্যটন স্থলে শুধু মেঘালয়ের রেজিস্ট্রেশন যানবাহন যেতে পারবে। গরমের ছুটিতে অনেকেই পরিবার নিয়ে মেঘালয়ে ঘুরতে যান, কিন্তু এই ঘটনার পর সবাই উদ্বিগ্ন। অপরদিকে আগামী 24 ঘন্টা উৎকট গরম সহ তীব্র তাপ প্রবাহ সহ্য করতে হবে রাজ্যবাসীকে। এই সতর্কবার্তা জারি করেছে IMD। তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণ আসামের তাপ প্রবাহের মাত্রা সর্বোচ্চ হবে। দক্ষিণ আসামের তাপমান 38 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে পশ্চিম আসামের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে সমগ্র আসাম জুড়ে প্রবল তাপ প্রবাহে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তীব্র দাবদাহের মধ্যে শনিবার রঙ্গিয়ায় 55 বছর বয়সী যুগেন কলিতা নামক এক দিনমজুরের মৃত্যু হয়। তাপমাত্রা বৃদ্ধি সত্ত্বেও কলিতা স্বাভাবিক দিনের মতোই কাজের জন্য বাইরে গিয়েছিলেন। প্রচণ্ড রোদের মধ্যে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরার পর অসুস্থতা বোধ করেন।
তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রচন্ড গরমে রোহায় মৃত্যু হয় আরেকজনের। মৃত ব্যক্তি কন্টেইনার চালক ছিলেন। চালকের পরিচয় এখনো জানা যায়নি বলে সূত্রে প্রকাশ। অপরদিকে বর্ধিত জল কর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার গণধর্ণা সমন্বয় মঞ্চের শিলচর পৌরসভা জল কর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধিকে বেআইনি ও অন্যায়ভাবে বাড়ানোর অভিযোগ তুলে 2 ঘন্টার গণধর্ণার ডাক দিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। আগামী 29 জুলাই অর্থাৎ সোমবার গণধর্ণা পালন করবে সমন্বয় মঞ্চ। শনিবার শিলচর সিটিবিওতে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। তারা বলেন, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারে না। বেআইনিভাবে বাড়ানো কর কোনোভাবেই শহরবাসী মানবেন না। তারা বলেন, শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পুরকর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পুরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল। এর পরিপ্রেক্ষিতে জনমানুষের তীব্র ক্ষোভ আকার ধারণ করেছে। মঞ্চের তরফে ডাকা গণধর্ণাকে সমর্থনে এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়ী মহল। তারা বলেন, কাদের দেয় মানুষ শহরের বেহাল দশা দুর্ভোগ পোহাচ্ছেন? কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল পান করানো হচ্ছে এমন প্রশ্ন তুলেন। উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা। এছাড়া শহরের বেহাল সড়কের সংস্কার, জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা, বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এছাড়াও অমৃত প্রকল্প, জল জীবন মিশন ইত্যাদি নানা প্রকল্পের নামে শহরের বিপর্যস্ত জনজীবন থেকে পরিত্রাণ পেতে নতুন পুরসভা বোর্ড গঠনের দাবি তুলেছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বর্ধিত কর প্রদান করা থেকে সকলকে বিরত থাকার আবেদন জানিয়ে বর্ধিত জল কর ও অন্যান্য পুরকর প্রত্যাহারের দাবিতে সোমবার ডাকা 2 ঘন্টার গণধর্ণাকে সফল ও সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন মঞ্চের কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোর কুমার ভট্টাচার্য, ধ্রুব কুমার সাহা, ডক্টর শান্তি কুমার সিংহ, বাসুদেব শর্মা, আশু পাল, হিল্লুল ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, শহরের নাগরিক পরিষেবার বেহাল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে গত 14 জুলাই প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ গঠন করা হয়েছিল এবং মঞ্চ গঠনের পর থেকে শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা। অপরদিকে নাজিরপট্টিতে মানি মার্কেটিং এর অফিসে চুরি। আদিত্য বিড়লার ক্যাপিটালের মানি মার্কেটিং এর শিলচর শাখার নাজিরপট্টির অফিসটিতে শুক্রবার রাত চুরির ঘটনা সংঘটিত হয়। প্রতিষ্ঠানটির শিলচর শাখার স্বত্বাধিকারী প্রসেনজিৎ দাস চৌধুরী জানান, শিলচরের প্রাণকেন্দ্র রাস্তার পাশে নাজিরপট্টিতে এইভাবে কিছুদিন পর পর চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, অথচ প্রায় 200 মিটার দূরত্বে শিলচরের সদর থানা থাকা সত্ত্বেও এইভাবে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে তার প্রতিষ্ঠানে চুরির ঘটনাটি ঘটে জানালা ভেঙে ঢুকে অফিস চত্বরে থাকা মূল্যবান জিনিসপত্র উলট পালট করে এবং নগদ 12,000 ক্যাশ বাক্স ভেঙে হাতিয়ে নিয়ে যায় চোরের দল। অপরদিকে দাবিদারহীন অযোগ্য 266টি যানবাহন বিক্রির দরপত্র আহ্বান। করিমগঞ্জ পুলিশ বিভাগে দাবিদারহীন ও ব্যবহারের অযোগ্য 266টি বিভিন্ন ধরনের যানবাহন পুলিশ বিভাগের অধীনস্থ বিভিন্ন পুলিশ থানা, আউটপোস্ট, জুনিটিলাস্থিত পুলিশ রিজার্ভ ইত্যাদি স্থানে রাখা হয়েছে। এতে ওই যানবাহনগুলি বিক্রয়ের উদ্দেশ্যে করিমগঞ্জের পুলিশ সুপার দরপত্র আহ্বান করেছেন। ইচ্ছুক ডাকদাতারা দরপত্র আগামী 12 আগস্ট বেলা 2টা পর্যন্ত করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় থাকা ড্রপ বক্সে জমা দিতে পারবেন। বিস্তারিত বিবরণ করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং এএসটিসি কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। অপরদিকে আসাম এবং সিকিমে বন্যা মোকাবিলায় 11,000 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি এই অঞ্চলের জ্বলন্ত সমস্যাবলী সমাধানে কেন্দ্রীয় সরকার যে দ্রুত প্রতিক্রিয়া শুরু করেছে তার উপর জোর দিয়ে তথ্য তুলে ধরেছেন তিনি। গুয়াহাটিতে শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে সিন্ধিয়া বলেন, এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। এই অঞ্চলের সঙ্গে এক নিবিড় মানসিক সংযোগ রয়েছে আমার। এই অঞ্চল আমার পরিবারের একটি অংশ। আমি এই অঞ্চলের স্বার্থ রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করব।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য বলেন, আসামে 1950 সালে ভয়াবহ ভূমিকম্পের সময় মহারাজা জীবনজিরাও এম সিন্ধিয়া যে ত্রাণ কার্য সম্পাদন করেছেন, সে সময় থেকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সিন্ধিয়া পরিবারের ঐতিহাসিক সংযোগ সৃষ্টি হয়েছে। তাই এই অঞ্চলের সার্বিক উন্নয়নে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উৎসর্গকে প্রভাবিত করে চলেছে। তার নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল বিমান যোগাযোগ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখেছে। অভূতপূর্ব সমৃদ্ধির জন্য অবস্থান করছে এই অঞ্চল। বন্যা মোকাবিলায় অর্থ বরাদ্দের ঘোষণা করে মন্ত্রী সিন্ধিয়া বলেন, উত্তর পূর্বাঞ্চলের জন্য কংগ্রেস আমলে মাত্র 1750 কোটি টাকা বরাদ্দ করা হতো, কিন্তু এনডিএ শাসনামলে ডোনার মন্ত্রকের বাজেট বৃদ্ধির পরিমাণ হয়েছে 6000 কোটি টাকা। বর্ধিত বাজেট আর্থিক সহায়তা উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করে বলেন তিনি। ডোনার মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে উত্তর পূর্ব একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন। এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের উপর আন্ডারস্কোরিং করে তিনি তদানীন্তন কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করার জন্য। বলেন, এনডিএর ইতিবাচক উন্নয়নমূলক উদ্যোগের বিপরীত গতিতে চলে কংগ্রেস। প্রসঙ্গক্রমে সিন্ধিয়া অরুণাচল প্রদেশের 3টি নতুন বিমানবন্দর সহ এই অঞ্চলে বিমানবন্দরগুলির প্রায় দ্বিগুণ হওয়ার কথা উল্লেখ করে বলেন, এই সংখ্যা 9 থেকে বেড়ে হয়েছে 17। এছাড়া উত্তর পূর্ব জুড়ে 100টি নতুন পোস্ট অফিস প্রতিষ্ঠার ঘোষণা করে সিন্ধিয়া বলেন, এতে সংযোগ এবং পরিষেবা বাড়ানোর জন্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে তিনি আসামে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্যান্সার হাসপাতাল নেটওয়ার্কের উন্নয়ন, 7টি নতুন হাসপাতাল এবং গুয়াহাটিতে প্রথম এইমসের প্রসঙ্গ তুলে ধরেছেন। প্রযুক্তিগত অগ্রগতির পরিপ্রেক্ষিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অঞ্চলের প্রযুক্তিগত ক্ষেত্রে 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর ইউনিট সহ উত্তর পূর্বে প্রথম জাতীয় ডেটা সেন্টারের পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থবর্ষে রেলের উন্নয়নে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে আসামে 70 কিলোমিটার নতুন ট্র্যাক স্থাপন করা হয়েছে। এনডিএ আমলের বিগত দিনের সাফল্যের খতিয়ান তুলে সিন্ধিয়া প্রধান পরিকাঠামো প্রকল্প যেমন বগিবিল সেতু এবং ভূপেন হাজারিকা সেতুর সময়মতো সমাপ্তির উপর জোর দিয়ে বলেন, 2 প্রকল্পই প্রধানমন্ত্রী মোদীর মেয়াদে উদ্বোধন করা হয়েছে। তিনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রের মোদী সরকার কি কি প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়ন করেছে সেসবের বিস্তারিত তথ্য দিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।